হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব মাধ্যমিক এবং সিবিএসই ক্লাস 10-এর অতি গুরুত্বপূর্ণ একটি পাঠ্য কবিতা অসুখী একজন। মূল কবিতাটি রচনা করেছেন বিশ্ববিখ্যাত চিলিয়ান কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব পাবলো নেরুদা এবং তার বাংলা অনুবাদ করেছেন অন্য ধারার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এই কবিতাটি আলোচনা শুরুর আগে সংক্ষেপে কবির পরিচয়, কবিতার উৎস এবং প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়া জরুরি। তাই এগুলি আলোচনার পরে কবিতার প্রতিটি লাইন ধরে পাঠ এবং ব্যাখ্যা দেব। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা না শোনো, যদি স্কিপ করে যাও, তাহলে কিন্তু কবিতাটি বুঝতে একটু অসুবিধে হবে। প্রতিদিনের মতো বলে নিই, যারা এই চ্যানেলে নতুন তারা যদি এরকম আলোচনা আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলে আসছি আজকের পাঠে। প্রথমে কবি পরিচিতি। দক্ষিণ আমেরিকার দেশ চিলি হল পাবলো নেরুদার জন্মভূমি। তার প্রকৃত নাম রিকার্দো রেয়েন্স বাসওয়ালতো। সম্ভবত তিনি চেক কবি জা নেরুদা এবং স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তার নাম পরিবর্তন করে রাখেন পাবলো নেরুদা। তার বর্ণময় জীবনে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং একজন কমিউনিস্ট নেতা ছিলেন। তিনি তার কাজের জন্য দেশ বিদেশের বহু পুরস্কারে ভূষিত হন। 1971 সালে পাবলো নেরুদা নোবেল পুরস্কার লাভ করেন। অসুখী একজন কবিতাটি অনুবাদ করেন বাংলা ভাষার অন্যতম বিশিষ্ট কবি ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তার বাবা ও মা ছিলেন যথাক্রমে বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্য ও প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী। একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হল এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, পুলিশ করে মানুষ শিকার, রাতের সার্কাস, বিদেশি ফুলে রক্তের ছিটে ইত্যাদি। এবারে জেনে নেব কবিতাটির উৎস। মূল কবিতাটি লেখা হয়েছিল স্প্যানিশ ভাষায়। মূল কবিতার যে ইংরেজি অনুবাদ হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল দ্য আনহ্যাপি ওয়ান, যেখান থেকে নবারুণ ভট্টাচার্য কবিতাটি অনুবাদ করেন এবং তার নামকরণ করেন অসুখী একজন। নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি। এবারে আমরা জানব কবিতার প্রেক্ষাপট। অসুখী একজন কবিতাটি রচিত হয়েছে বিপ্লব ও যুদ্ধের পটভূমিকায়। পাবলো নেরুদা খুব কাছ থেকে স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন এবং বিপ্লবীদের সাহায্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এছাড়া তার মাতৃভূমি চিলির অস্থির রাজনৈতিক পরিবেশের কারণে তাকে দীর্ঘকাল দেশ ছেড়ে থাকার যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তার জীবনের এই সমস্ত বিচিত্র অভিজ্ঞতা এবং তজ্জনিত মতাদর্শের সমন্বয় ঘটেছে তার বিভিন্ন লেখায়, যার অন্যতম নিদর্শন আমাদের এই আলোচ্য কবিতাটি। কোনো মানুষ যখন ঘর ছাড়ে তখন সে পিছনে রেখে যায় তার সব প্রিয়জন, তার ভালোবাসাকে। সে এগিয়ে যায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এরপর আসে যুদ্ধ, যুদ্ধের বীভৎসতা মানুষের স্বাভাবিক জীবনকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয় জনপদ, ধ্বংস করে দেয় জীবনের নানা সুন্দর মুহূর্ত। কিন্তু এত কিছুর মাঝেও বেঁচে থাকে প্রেম, বেঁচে থাকে মানবতা, বেঁচে থাকে প্রত্যাশা। এই মূল সুর এবং এই পটভূমিকার আবহেই রচিত হয়েছে এই কবিতাটি। এবারে চলে আসব কবিতার পাঠ এবং ব্যাখ্যায়। কবিতা অসুখী একজন, কবি পাবলো নেরুদা, অনুবাদক নবারুণ ভট্টাচার্য। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানত না আমি আর কখনো ফিরে আসব না। কবিতাটি রচিত হয়েছে আত্মকথনের ভঙ্গিতে। কথক তার প্রিয়তমাকে ছেড়ে বহু দূর চলে গেছেন। আমাদের প্রিয়জনেরা যখন দূরে চলে যায় তখন স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে এগিয়ে দিই দরজা পর্যন্ত।
কথকও তার প্রিয়তমাকে সেই দরজায় দাঁড় করিয়ে রেখে বহু দূরে চলে যান অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই যে সেই দূর, যে কতখানি দূর, কি তার ঠিকানা, তার ভবিষ্যৎকে, সব কিছুই এত অনিশ্চিত। তাই বোঝাতে দেখো দূর, তারপর ডট ডট দিয়ে লেখা হয়েছে দূরে। এই যে তার যাওয়া এবং ফেরার কোনো ঠিক ঠিকানা রইল না, তার ব্যঞ্জনাই এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কথক নিজে যে বৃহত্তর উদ্দেশ্যে, যে আদর্শ নিয়ে ঘর ছেড়েছেন, তিনি হয়তো জানতেন যে তার আর ফিরে আসা হবে না, কিন্তু প্রিয়তমাকে তিনি সে কথা জানিয়ে যেতে পারেননি। তাই তার প্রিয়তমা জানে না যে সে আর কখনো ফিরে আসবে না। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার প্রিয়তমের ফিরে আসার জন্য। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই যে এই লাইনগুলি, এর মধ্যে দিয়ে জীবনের স্বাভাবিক প্রবাহকে বর্ণনা করা হয়েছে। জীবন এগিয়ে চলে তার নিজের ছন্দে, সময় বয়ে চলে তার নিজের মতো। শুধু যে মানুষের অপেক্ষার শেষ হয় না, তার কাছে সময়টা যেন থমকে দাঁড়িয়ে যায়। এই যে জীবনের স্বাভাবিক প্রবাহমানতা, তাকেই বোঝানোর জন্য এই কতগুলি স্বাভাবিক ঘটনার টুকরো টুকরো বর্ণনা দেওয়া হয়েছে। কুকুর চলে গেল, প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রায় যা আমরা রাস্তাঘাটে দেখতে পাই। হেঁটে গেল গির্জার এক নান, গির্জায় নান প্রতিদিনের তার প্রাত্যহিক কাজের জন্য চলেছেন। আর এভাবেই একটা করে সপ্তাহ, এবং সপ্তাহের পর সপ্তাহ গিয়ে বছর ঘুরে যায়। কিভাবে এক একটা ঋতু পার হয়ে চলেছে তারও বর্ণনা রয়েছে। কথক চলে গেছেন, তারপর বর্ষা এসেছে, সেই বর্ষা ধুয়ে দিয়েছে তার পায়ের চিহ্ন। তারপর একদিন বর্ষা ঋতুও বিদায় নিয়েছে, সেই উর্বর রাস্তায় জন্মেছে ঘাস। আর একটার পর একটা পাথরের মতো, পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছর তো তার নিজের ছন্দে, সময়ের ছন্দে এগিয়ে চলেছে, কিন্তু যে মানুষটা কারোর অপেক্ষায় রয়েছে, তার কাছে তো সেই সময়টা বড় ভারী হয়ে দেখা দেয়। এক একটা করে বছর যাচ্ছে, তার মাথার উপর যেন এক একটা করে পাথরের বোঝা নেমে আসছে। কারণ যত দিন যাচ্ছে তার অপেক্ষা দীর্ঘতর হচ্ছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। যুদ্ধের বিশেষণে বলা হয়েছে আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় বা আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ তোমরা নিশ্চয়ই ছবিতে বা ভিডিওতে দেখেছো, কিভাবে গরম লাভা সমস্ত অঞ্চলটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। আগ্নেয় পাহাড়ের লাভা স্রোতের মতোই এই ধ্বংসাত্মক যুদ্ধে মানুষের রক্তের স্রোত বয়ে চলে চারিদিকে। এর পরের লাইনটা দেখো, শিশু আর বাড়িরা খুন হলো। এই লাইনটি দ্ব্যর্থবোধক। দুভাবে এ ব্যাখ্যা করা যায়। প্রথমত, যুদ্ধের এই বিভীষিকা রেহাই দেয় না শিশুদেরও, তাদেরও ধ্বংস করে দেয়। মানুষের অন্ন বস্ত্র বাসস্থানকে তছনছ করে দেয়। আবার অন্য অর্থে যুদ্ধ তো শুধু তখনের মতো যে সব কিছুকে ধ্বংস করে দেয় তা না, যুদ্ধ ধ্বংস করে দেয় আগামী প্রজন্মকে, যুদ্ধ ধ্বংস করে দেয় একটি দেশের ভবিষ্যৎকে, অন্ধকারাচ্ছন্ন করে তোলে তার পরবর্তী প্রজন্মের জীবনকে। সেই পরবর্তী প্রজন্ম, সেই ভবিষ্যতেরই প্রতীক হলো এই শিশুরা। আর মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম শর্তগুলি, অন্ন বস্ত্র এবং বাসস্থান, সেগুলিকেও যে তছনছ করে দেয়, মানুষের মাথার উপর থেকে ছাদটুকু কেড়ে নেয়, তারই প্রতীক হলো এই যে খুন হলো বাড়িরাও। কিন্তু এত কিছুর মধ্যেও সেই মেয়েটির মৃত্যু হলো না। এই মৃত্যু কিন্তু কবির কাছে আক্ষরিক অর্থে মৃত্যু বা দৈহিক মৃত্যু নয়। এই মেয়েটি তো আসলে প্রেমের প্রতীক, মানবতার প্রতীক। প্রেমের পরিসমাপ্তি হয় না, মানবতাও মাথা তুলে দাঁড়ায় সব কিছুর ঊর্ধ্বে। সেই জন্যেই প্রেমের প্রতীক হয়ে থাকা মেয়েটিরও মৃত্যু ঘটে না। তারপর সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে,
উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এই অংশটুকুতে কমিউনিস্ট কবির দেবতাদের প্রতি শ্লেষাত্মক ব্যঞ্জনা ফুটে উঠেছে। সাধারণ মানুষ দেবতাদের আরাধনা করে, কিন্তু যুদ্ধের বিভৎসতায় যে আরাধ্য দেবতারাও কতখানি অসহায়, তারা মানুষকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, নিজেরাই আশ্রয়চ্যুত হয়ে যান, মন্দির থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গুঁড়িয়ে যান। সেই দৈবী মহিমার প্রতি যেন বিদ্রূপের স্বরে বলে উঠেছেন কবি। এই দুর্যোগের দিনে তারা মানুষকে তো রক্ষা করতে পারলই না, নিজেদের রক্ষা করতে ব্যর্থ, নিজেরা স্বপ্ন দেখতে ব্যর্থ, স্বপ্ন দেখাতেও ব্যর্থ। এই যে দেখো বলেছেন শান্ত হলুদ দেবতারা, কেন এই বিশেষণের ব্যবহার? দেবতারা তো স্তব্ধ, তারা তো হাজার বছর ধরে ধ্যানস্থ। এই যে প্রাচীনত্ব, এই প্রাচীনত্ব বোঝাতে এই হলুদ রঙের ব্যবহার। কারণ তোমরা দেখবে খুব পুরনো কোনো কিছু কেমন একটা হলদেটে ম্যারম্যারে রঙের হয়ে যায়, এমনকি বইয়ের পাতাও যখন পুরনো হয়ে যায় দেখবে একটা হলদে হলদে ভাব হয়ে যায়। দেবতারা তো বহু প্রাচীন যুগ থেকে মানুষের পূজ্য, তাই তাদের এই প্রাচীনত্ব, তাদের এই নিশ্চলতা বোঝাতে শান্ত হলুদ দেবতারা এই বিশেষণ ব্যবহার করা হয়েছে। এরপর কবি ফিরে গেছেন তার অতীত স্মৃতিচারণায়, বলা ভালো স্মৃতি মেদুরতায়। তিনি নস্টালজিক হয়ে পড়েছেন। তার মনে পড়ছে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কবির সেই অতি প্রিয় মিষ্টি বাড়ি, তার একান্ত আপন সেই বারান্দাটি, যেখানে ঝুলন্ত বিছানা অর্থাৎ দোলনায় তিনি শুয়ে ঘুমিয়েছিলেন আরামে কোনো এক সময়। এই যে গোলাপি গাছ, এ কিন্তু গোলাপের গাছ নয়, এক রকমের গোলাপি পাতার গাছ, যে পাতার আকৃতি ছড়ানো করতলের মতো। করতল হলো আমাদের এই হাতের পাতা, এই হাতের পাতার যেরকম আকৃতি সেরকমই সেই গাছের পাতাগুলি, এবং তার রং হলো গোলাপি। বুঝতেই পারছো কত সুন্দর দেখতে সেই গাছ, যে গাছকে কবি আজও ভুলতে পারেননি। আর এই বিদেশের এই বাড়িগুলিতে খুব ঠান্ডা তো, প্রত্যেক বাড়িতেই ফায়ার প্লেস থাকে, সেই ফায়ার প্লেসের ধোঁয়াটাকে বের করে দেওয়ার জন্য থাকে চিমনি। বাড়িগুলি ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে তার চিমনি ধ্বংস হয়ে যায়, আর ধ্বংস হয়ে যায় কবির একান্ত শখের জিনিস, তার অতি প্রিয় জল তরঙ্গ। জল তরঙ্গ এক রকমের মিষ্টি বাজনা। এই সব কিছুই আজ চূর্ণ হয়ে গেছে, জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। শেষ পংক্তিতে কবি বলছেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই যে যুদ্ধ, এই যে ধ্বংস, এ তো একটা শহরকে, একটা দেশকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। কাজেই যুদ্ধ শেষে পড়ে থাকে শুধু ছাই, শুধু কাঠ কয়লা। আর এই যে মানুষের স্থাপত্য, এই যে বাড়ি ঘর মন্দির সব টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, সেগুলি তৈরির যে উপকরণ, যে লোহা, তা দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে থাকে। আর পড়ে থাকে মূর্তিগুলি টুকরো টুকরো হয়ে, যাদের দেখতে লাগে অতি বিভৎস। আর সেই সঙ্গে রয়ে যায় রক্তের একটা কালো দাগ। এই রক্তের কালো দাগ নির্দেশিত করছে সময়ের এগিয়ে চলাকে। আমরা জানি রক্ত যখন শুকিয়ে যায়, পুরনো হয়ে যায়, তখন সেটা কালো হয়ে যায়। এই যে সমগ্র জনপদের উপর দিয়ে রক্তের স্রোত বয়ে গিয়েছিল, সেই স্রোত সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে একটা রক্তের কালো দাগ হয়ে চিহ্ন রেখে গেছে, ধ্বংসের চিহ্ন রেখে গেছে, যুদ্ধের চিহ্ন রেখে গেছে, মৃত্যুর। ক্ষত শুকিয়ে যায়, জীবন আবার ফিরে যায় নিজের ছন্দে, কিন্তু প্রিয়জনের অপেক্ষায় থাকা সেই মেয়েটির কিন্তু মৃত্যু হয় না, তার অপেক্ষার অবসান হয় না, কারণ প্রত্যাশার কোনো মৃত্যু নেই। তাই সেই অপেক্ষার আর প্রত্যাশার প্রতীক হয়ে সমস্ত ধ্বংসের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকে কবির প্রিয়তমা সেই মেয়েটি। এখানেই এই কবিতার সমাপ্তি। সমগ্র কবিতাটি আলোচনার শেষে আমরা বলতে পারি, প্রেম বনাম
যুদ্ধের আবহে রচিত এই কবিতায় অবিসংবাদিতভাবে জয় হয়েছে প্রেমের। যুদ্ধ মানুষের আশ্রয়, মানুষের দৈব বিশ্বাস এবং আগামী প্রজন্মকে ধ্বংস করে দেয়, কিন্তু যুদ্ধের বিরুদ্ধে সর্বপ্রকার প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকে প্রেম, মাথা তুলে দাঁড়িয়ে থাকে আশা, মাথা তুলে দাঁড়িয়ে থাকে মানবতা, যার প্রতীক কবির সেই প্রিয়তমা। অহিংসা ও ভালোবাসাময় এক পৃথিবীর জন্য তার প্রিয় নারীর সেই অপেক্ষার মধ্যে দিয়েই কবি ঘোষণা করেছেন ভালোবাসা ও মানবতার জয়গান। বন্ধুরা, আশা করি এই আলোচনার পরে কবিতাটি তোমাদের বুঝে নিতে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীকালে এই প্রশ্নোত্তর নিয়ে আসব। পরের দিন আরও একটি পাঠ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।